দুর্যোগের বিষয়ে প্রশ্নটা করব মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছ থেকে আমরা একটা জানবার বিষয় আছে। আসলে কি আমাদের বাংলাদেশের যে দুর্যোগের যে ম্যাপ সেটা থেকে কোনো ধরনের পরিবর্তন এসেছে? কারণ আমরা দেখলাম যে দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা হলো, সে বরাদ্দটা 30 এপ্রিলে হয়েছে, সেটা শুধুমাত্র সরকারি দলের যারা আসন প্রাপ্ত হয়েছেন তাদের আসনগুলোতে শুধু বরাদ্দটা দেওয়া হয়েছে, বিরোধী দলের যারা আছেন তাদের কারোতে বরাদ্দটাগুলো দেওয়া হয় নাই। যদি এরকমটা হয়ে থাকে যে বাংলাদেশের আসলে দুর্যোগগুলো যখন আসবে তখন শুধু সরকারি দলের যে আসনগুলো আছে সেখানেই দুর্যোগগুলো আসবে, বিরোধী দলের যে আসনগুলো আছে সেখানে দুর্যোগগুলো আসবে না, তাহলে হয়তো একভাবে হতে পারতো। কিন্তু দুর্যোগগুলো যখন আসে মাননীয় মন্ত্রী মহোদয়, তখন কিন্তু আপনার আসনেও আসে, তখন আমাদের আসনগুলোতেও এই দুর্যোগগুলো আসে, তখন কিন্তু আমরা সবাই কিন্তু সাফারার হই। এবং এই যে বরাদ্দগুলো আসে এটা কিন্তু সরকারি দল বিরোধী দল এই বিভাজন করে এই দুর্যোগগুলো আসে না। এবং এই দুর্যোগের যে অর্থগুলো বরাদ্দ করা হয়, এই বরাদ্দগুলো কিন্তু করা হয় জনগণের ট্যাক্সের টাকা থেকে, জনগণের থেকে এই অর্থগুলো আহরণ করে তারপরে জনগণের পিছনে এটা বরাদ্দ করা হয়। কিন্তু আমরা দেখলাম যে গত 30 এপ্রিলে যে বরাদ্দটা করা হয়েছে 85 লাখ টাকা করে এবং 90 টন করে চাল গম, সেটা শুধুমাত্র সরকারি দলের যারা এমপিরা আছেন বা সরকার দলের যে আসনগুলো আছে সেখানেই সেটা বরাদ্দ করা হয়েছে। কিন্তু বিরোধী দলের কোনো আসনেই এই অর্থ এবং এই যে চাল গম সেটা বরাদ্দ করা হয় নাই, যেটা বিরোধী দলের আসনে যেসব সাধারণ নাগরিকেরা আছেন তাদের প্রতি চূড়ান্ত বৈষম্য। এবং 24-এর পরে এরকম বৈষম্যমূলক কোনো নীতি বাংলাদেশে চলতে পারে বলে আমরা মনে করি না। দুর্যোগের বিষয়ে প্রশ্নটা করব মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছ থেকে আমরা একটা জানবার বিষয় আছে। আসলে কি আমাদের বাংলাদেশের যে দুর্যোগের যে ম্যাপ সেটা থেকে কোনো ধরনের পরিবর্তন এসেছে? কারণ আমরা দেখলাম যে দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা হলো, সে বরাদ্দটা 30 এপ্রিলে হয়েছে, সেটা শুধুমাত্র সরকারি দলের যারা আসন প্রাপ্ত হয়েছেন তাদের আসনগুলোতে শুধু বরাদ্দটা দেওয়া হয়েছে, বিরোধী দলের যারা আছেন তাদের কারোতে বরাদ্দটাগুলো দেওয়া হয় নাই। যদি এরকমটা হয়ে থাকে যে বাংলাদেশের আসলে দুর্যোগগুলো যখন আসবে তখন শুধু সরকারি দলের যে আসনগুলো আছে সেখানেই দুর্যোগগুলো আসবে, বিরোধী দলের যে আসনগুলো আছে সেখানে দুর্যোগগুলো আসবে না, তাহলে হয়তো একভাবে হতে পারতো। কিন্তু দুর্যোগগুলো যখন আসে মাননীয় মন্ত্রী মহোদয়, তখন কিন্তু আপনার আসনেও আসে, তখন আমাদের আসনগুলোতেও এই দুর্যোগগুলো আসে, তখন কিন্তু আমরা সবাই কিন্তু সাফারার হই। এবং এই যে বরাদ্দগুলো আসে এটা কিন্তু সরকারি দল বিরোধী দল এই বিভাজন করে এই দুর্যোগগুলো আসে না। এবং এই দুর্যোগের যে অর্থগুলো বরাদ্দ করা হয়, এই বরাদ্দগুলো কিন্তু করা হয় জনগণের ট্যাক্সের টাকা থেকে, জনগণের থেকে এই অর্থগুলো আহরণ করে তারপরে জনগণের পিছনে এটা বরাদ্দ করা হয়। কিন্তু আমরা দেখলাম যে গত 30 এপ্রিলে যে বরাদ্দটা করা হয়েছে 85 লাখ টাকা করে এবং 90 টন করে চাল গম, সেটা শুধুমাত্র সরকারি দলের যারা এমপিরা আছেন বা সরকার দলের যে আসনগুলো আছে সেখানেই সেটা বরাদ্দ করা হয়েছে। কিন্তু বিরোধী দলের কোনো আসনেই এই অর্থ এবং এই যে চাল গম সেটা বরাদ্দ করা হয় নাই, যেটা বিরোধী দলের আসনে যেসব সাধারণ নাগরিকেরা আছেন তাদের প্রতি চূড়ান্ত বৈষম্য। এবং 24-এর পরে এরকম বৈষম্যমূলক কোনো নীতি বাংলাদেশে চলতে পারে বলে আমরা মনে করি না। এই কারণে আমরা মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে আমরা জানতে চাই যে আসলেই কি বাংলাদেশের দুর্যোগ আসবার ক্ষেত্রে সরকারি দল বিরোধী দলকে বিবেচনা করে আলাদা দুর্যোগের কোনো মানচিত্র তৈরি হয়েছে কিনা, যদি না হয়ে থাকে এই দুর্যোগগুলোকে মোকাবেলা করবার জন্য যে সরকারের তরফ থেকে বরাদ্দগুলো দেওয়া হয় সেই ক্ষেত্রটাতে বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা, এবং কবে নাগাদ বিরোধী দলের যারা আমরা বঞ্চিত হয়েছি, আমাদের আসনের মানুষেরা বঞ্চিত হয়েছে, এই বঞ্চিত মানুষদের বঞ্চনা ঘুচাবার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে সমতা ভিত্তিক বৈষম্য দূরীকরণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে এবং সেটা আসলে দেশের জন্য উপকার হবে। সেই ধরনের পদক্ষেপ কবে গ্রহণ করা হবে সেটা আমরা মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, ভেরি ফান্ডামেন্টাল কোশ্চেন একটা, ইফ ইট ইজ ট্রু অ্যান্ড ফেয়ার, আপনি দয়া করে একটু উত্তর দেন, আমরা সকলেই শুনি। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যকে ধন্যবাদ। আমাদের মন্ত্রণালয় থেকে তো বিভিন্ন প্রকারের কার্যক্রম পরিচালিত হয়। উনি স্পেসিফিকভাবে যে কথাগুলো উত্থাপন করেছেন
দুর্যোগের নানাবিধ কার্যক্রম আমি একটু আলোচনা করেছি যে আমরা বন্যা আশ্রয় কেন্দ্র করি, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র করি। যখন যেখানে দুর্যোগ সংগঠিত হয় জেলা পর্যায়ে প্রত্যেকটা জেলা প্রশাসকের কাছে আমাদের বরাদ্দ দেয়া রয়েছে জিআর ক্যাশ এবং জিআর রাইস। আর উনি টিআর কাবিখার কথা বলেছেন, যে সমস্ত এমপি মহোদয়রা আমাদের কাছে চাহিদাপত্র দেয় সেখানে আমরা বরাদ্দ দিয়ে থাকি। আমার মনে হয় যে কাল পরশুর মধ্যে ওনারা ওনাদের বরাদ্দ পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারাও পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের। আপনার পরশুর মধ্যে যারা চাহিদাপত্র দিয়েছেন তাদেরকে আমরা বরাদ্দ দিয়েছি, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। প্রশ্ন, নট স্টেটমেন্ট, প্লিজ। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, দীর্ঘ 1 ঘন্টা হাত উঁচু করে বসেছিলাম মাননীয় স্পিকার, শেষ পর্যন্ত যে আপনি দেখেছেন সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আজকে 94 নম্বর তারকা চিহ্নিত প্রশ্নটি আমার ছিল, সেটি স্থানান্তরিত হয়েছে, কিন্তু কি কারণে স্থানান্তরিত হয়েছে জানি না। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আমদানি এবং রপ্তানির আড়ালে প্রতি বছর $8 বিলিয়ন মতন টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মাননীয় মন্ত্রীকে আমাদের বলবেন এই ধরনের পাচার বন্ধ করবার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু করবার আছে কিনা, যদি থাকে সেটি কি, এবং এই ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ আছে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আগের প্রশ্নের উত্তরে একটা বাক্য রয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন সেটা বলে ফেলতে পারি। ও প্লিজ। জি, হাউসে যেহেতু উপস্থাপন করা হলো, অসম্পূর্ণ উত্তর দেওয়াটা ঠিক না, সঙ্গত না। চামড়া আমাদের এই বছরে এই পর্যন্ত আমরা যা তথ্য পেয়েছি তাতে 1,01,00,000 মতো পশু কুরবানি হয়েছে। তার মধ্যে 60 লাখের মতো সংরক্ষিত চামড়ার রেকর্ড আমাদের কাছে আছে, 60 লাখের মতো। সুতরাং বর্তমান বিবেচনায় যে পরিমাণ চামড়া আমরা সংরক্ষণ করতে পেরেছি এবং যেটি ইভেন্চুয়ালি ট্যানারিতে আসবে সেটার পরিমাণ সন্তোষজনক। আচ্ছা, আমি আমার মাননীয় সদস্য, পরবর্তী সদস্য যিনি প্রশ্নটা করেছেন, আমদানি এবং রপ্তানির আড়ালে $8 বিলিয়ন পাচার হয়ে যায়। মাননীয় স্পিকার, এটা একটা পারসিভড অ্যামাউন্ট। এখন আমদানি রপ্তানির আড়ালে আমদানির অনেকগুলির মধ্যে টেরিফ আছে, সেই প্রাইস ফিক্স আছে, অনেকগুলির মধ্যে পিএসআই আছে, প্রিশিপমেন্ট ইন্সপেকশনের ক্লজ আছে। যদি এই প্রিশিপমেন্ট ক্লজ এবং টেরিফ ভ্যালুর বাইরে কোনো পণ্যের মধ্যে যদি এরকম কোনো দুর্বলতা থাকে যেটিতে বেশি পাচার হয়ে যাচ্ছে, এটি একটি স্টাডি, গবেষণার বিষয় মাননীয় স্পিকার। এটি শুনতে বা বলতে যেরকম সোজা মনে হয়, হাজার হাজার পণ্য বাংলাদেশে আসে এবং বাংলাদেশে পণ্য এবং সেবা মিলে, আমি একটা ধারণা দেওয়ার জন্য বলছি, গত বছর আমাদের আমদানি ছিল 67 বিলিয়নের মতো। 67 বিলিয়নের আমদানির মধ্যে এবং 55 বিলিয়নের রপ্তানির মধ্যে, তার মানে প্রায় 130 বিলিয়নের আমদানি রপ্তানির অর্থনীতি এই দেশটি। এটির মধ্যে পিন পয়েন্ট করে বলা যে ঠিক অমুক প্রোডাক্টের মধ্যে অর্থ পাচার হচ্ছে, এটা বেশ জটিল একটা বিষয় এবং একটা গবেষণাধর্মী কাজ। মাননীয় স্পিকার, এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা স্টাডিও করছি। যদি আমাদের নজরে এরকম কোনো বিষয় আসে, আমি হাউসকে আশ্বস্ত করতে চাই যথাযথ ব্যবস্থা আমরা নিব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জানার বিষয় হচ্ছে যে আমার পটুয়াখালী 112 বাউফল 2 দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত কার্যক্রমগুলো পরিচালিত হয়, এখানে আজকে যে বিষয় উত্থাপন করা হয়েছে তার পাশাপাশি আমি বিশেষভাবে একটু জানতে চাই যে আমাদের স্কুল সংলগ্ন যে সাইক্লোন সেন্টারগুলো হয়, আমার বাউফল, লোহালিয়া এবং তেঁতুলিয়া নদী বেষ্টিত একটি এলাকা, 15টি ইউনিয়নের মধ্যে একটা ইউনিয়ন চন্দ্রদ্বীপ, শুধুমাত্র নদীর উপরে গজিয়ে ওঠা একটা ইউনিয়ন। সেখানে পরিকল্পনার মধ্যে এটি আছে কিনা যে স্কুল কেন্দ্রিক যে সাইক্লোন সেন্টার, সেখানে বন্যা বা এখন যে মৌসুম চলতেছে, হাজার হাজার মানুষ যখন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, যে সাইক্লোন সেন্টারগুলো আছে সেখানে মাননীয় স্পিকার তাদের সংকুলন হয় না। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই
যে আমাদের সাইক্লোন সেন্টার স্কুল প্রতিষ্ঠান যেগুলো হওয়ার কথা সে ব্যাপারে ভবিষ্যতে কি পরিকল্পনা আছে এবং বিশেষ করে আমার পটুয়াখালী বাউফলে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কিনা। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্যকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপন করেছেন। আপনি জানেন যে ওনার অঞ্চলটা সবসময় ঘূর্ণিঝড় আক্রান্ত এবং বিভিন্ন ধরনের দুর্যোগ সংগঠিত হয়। ইতিমধ্যে আমাদের বিভিন্ন অঞ্চলগুলোতে আমরা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছি। এ প্রকল্পটা চলমান রয়েছে। ওনার ওখানে যদি আরও চাহিদা থাকে, উনি যদি আমাকে একটা ডিও লেটার দেয়, আমি এটা অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য ইমরান আহমেদ চৌধুরী। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।